কিছু ঠিক নেই গো, মেয়েটা খুব ভয়ে আছে। এরকম কোনো ব্যাপারই হয়নি, আমি এখনো সিঙ্গেল আছি। আপনি আমাকে সকালে অ্যাড্রেস জিজ্ঞেস করছিলেন না? কবে যে চাকরিটা পাবো। আমি তো তোমার জন্যই ওয়েট করছিলাম এতক্ষণ, স্পেশালি জিনিসটার জন্য। জিনিসটা কিসের জিনিস? কি জিনিস? যে জিনিসটা চুরি করে এতদিন এত কিছু করে বেড়াচ্ছিস, সেই জিনিসটা। কি বলতে চাইছেন আপনি? আমি কোনো চুরি করিনি। ভালোভাবে বলছি, জিনিসটা দে। আরে আপনারা কি বলতে চাইছেন স্যার? আপনি তো আমায় চেনেন স্যার, আমি চুরি করতে পারি। তুই আবার বলছিস আমি চুরি করতে পারি না স্যার? স্যার আপনি বিশ্বাস করুন স্যার, স্যার আপনি এর কথা বিশ্বাস করবেন না স্যার। স্যার 1 নম্বরে 2 নম্বরই লোক। সেদিন রাস্তায় আমার সাথে ধাক্কা লেগেছিল, হ্যাঁ, এমন ভাব করছে যেন অন্ধ। হ্যাঁ, আজকে দেখুন স্যার দিব্যি হেঁটে বেড়াচ্ছে। তুই জিনিসটা দিবি কি দিবি না? স্যার আমি কিছু যে জিনিসটা চুরি করেছিস সেই জিনিসটা বার করে দে। আমি কোনো কিছু চুরি করিনি, আমি কোনো আংটি চুরি করিনি। আংটির কথা তো আমরা একবারও বলিনি। আরে আরে ধীরে বৎস ধীরে, এত তাড়াহুড়া করার কি আছে? এই কে তুই? হ্যাঁ কে? দেবরাজ দত্ত, ক্রাইম ব্রাঞ্চ। কে কে কেউ আছে নাকি? কে? অনেক দিন ধরে ফলো করছি, কিছু বলার আছে কি? জিনিসটা বার কর। হ্যাঁ আছে। আপনি ফেমাস সায়েন্টিস্ট অরিন্দম গাঙ্গুলি বলে কথা। আপনার সঙ্গে তো কথা বলতেই হয়। তুই কি করে জানলি?
আপনি আসুন আমার সাথে, আসুন। কি কথা আছে তোর? আপনি আমার থেকে কি চান? সেটা আমাকে বলে দিতে হবে। আমি সত্যিই জানি না, তাই আপনাকে বারবার জিজ্ঞেস করছি। সত্যি বলতো তুই কে? দেবরাজ দত্ত, ক্রাইম ব্রাঞ্চ। ক্রাইম ব্রাঞ্চ? পর শহরে যে সুইসাইডগুলো হচ্ছে কয়েক মাস ধরে, তার ইনভেস্টিগেশনের জন্যই আমি এখানে এসেছি। তাই আপনি যা জানেন সেগুলো বলুন, তাতে আপনার আর আমার দুজনেরই লাভ। তোকে কি করে বিশ্বাস করে নেব? আপনি নিরস্ত্র, আর আমার কাছে এরপরেও যে আপনাকে মারিনি, এটা বলার পর তুই আমাকে ছেড়ে দিবি, আমি কি করে মানব? ওকে নিন। এবার অ্যাটলিস্ট বলুন আপনি কি জানেন আর কি চাইছেন আমার থেকে। প্রথম থেকে আমার ইনভেস্টিগেশনে একটা ভুল হচ্ছিল। আমি ভাবছিলাম সবকটা মেয়ে সুইসাইড করছে, কারণ ডেড বডির পাশে যে ছুরিটা পড়ে থাকতো তাতে শুধু ভিকটিমের হাতের ফিঙ্গারপ্রিন্ট। ঘরের ভেতর থেকে সমস্ত জানলা দরজা বন্ধ থাকতো। সুইসাইড নোট সব কিছুই সুইসাইডের দিকে ইঙ্গিত করছিল। কিন্তু অরিন্দম বাবুর সাথে আলাপ ইনভেস্টিগেশনের মোড়টাকেই ঘুরিয়ে দিল। আমি জানতে পারলাম অরিন্দম বাবু একটা আংটি আবিষ্কার করেছেন মানব কল্যাণের জন্য। তার নাম দ্য স্কারলেট রিং। কি তাই তো? আমি কি করে জানবো? লজ্জা করে না? আবার বলছিস আমি কি করে জানবো? এই ছোট বাচ্চা, এই একদম বেশি এদিক ওদিক করবি না, করলেই এই আংটিটার সাহায্যে তিনি প্রথমে মানুষকে হিপনোটাইজ করতেন, তারপর তার মাইন্ডটাকে কন্ট্রোল করতেন, তারপর সেই মানুষটার মধ্যে থাকা সমস্ত খারাপ সত্তাগুলোকে বার করে চিরকালের মতো নষ্ট করে দিতেন। এরপর একজন ভালো মানুষের ঠিক যে যে গুণগুলো থাকা দরকার সেই গুণগুলো দিয়ে সেই মানুষটাকে পরিপূর্ণ করে তুলতেন তিনি। এইভাবে তৈরি করতেন এক নতুন মানুষ, মানুষের মতো মানুষ। এইভাবে পুরো সমাজকে দুর্নীতিমুক্ত করতে চেয়েছিলেন তিনি। এই আংটিটা আমি মাসের পর মাস, বছরের পর বছর খেটে বানিয়েছিলাম। অক্লান্ত পরিশ্রমের ফল ছিল আমার এই আংটিটা। এক নতুন পৃথিবী দেখতে চেয়েছিলাম। এত যুদ্ধ, এত মারামারি সব কিছু বন্ধ করতে চেয়েছিলাম আমি। আপনার আবিষ্কার সফল হয়েছিল? হ্যাঁ, আমাদের পাড়ায় একজন চোর ধরা পড়েছিল। সে এখন সৎ পথে রোজগার করে। অ্যামেজিং! এ তো যুগান্তকারী আবিষ্কার। অরিন্দম বাবু, এই আংটিটাকে খুঁজছেন নাকি আপনি? হ্যাঁ। কি করে হারালো? হারায়নি, চুরি গেছে। চুরি গেছে? কবে? আজ থেকে ঠিক 1 বছর আগেকার কথা, 1 ফেব্রুয়ারি 2022। আর সুইসাইডটা শুরু হয়েছে ঠিক তার 1 মাস পর থেকে। ফার্স্ট সুইসাইড। অরিন্দম বাবু, আমি আপনার বাড়িটা একবার দেখতে চাই। অরিন্দম বাবুর বাড়ি গিয়ে বুঝতে পারি এত টাইট সিকিউরিটির মধ্যে কোনো বাইরের লোকের পক্ষে চুরি করা সম্ভব নয়। ভেতরের লোকের হাত এতে আছে। হয় সে নিজে চুরি করেছে, না হয় চুরি করতে সাহায্য করেছে। আচ্ছা, আপনার এই ঘরে কারা কারা আসতে পারে? আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তন্ময় ভৌমিক। আর যাদেরকে আমি ইন্টারভিউর জন্য আমার বাড়িতে ডাকি তারা আসে এই রুমে। আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের বাড়িতে আপনি রাত্রিবেলা তো ঢু মেরেছিলেন, কিছু হদিশ পেলেন? আপনি এটাও খেয়াল রাখতে হয় অরিন্দম বাবু। না, কিছু পাইনি। হঠাৎ আপনার ওর উপর সন্দেহ গেল কেন? আমার বাড়িতে কোথায় কি আছে আমি ছাড়া আর কেউ যদি ভালো করে জানে তাহলে সেটা তন্ময়। এই আংটিটার ব্যাপারেও কি জানতো? না, এতদিন শুধু আমি জানতাম, আজ আপনি জানলেন।
আর যে কাজগুলো করছে সে। কি? না কিছু না, আপনি আরেকটা সুইসাইড কোথায় হয়েছে? আমি এক্ষুনি আসছি। অরিন্দমবাবুর বাড়ি থেকে আমি ডাইরেক্ট সুইসাইড পটে যাই। সেখানে গিয়ে দেখি ছবিটা সেই একই। ঘরের জানলা দরজা সব ভেতর থেকে বন্ধ, ডেড বডি পড়ে আছে, আর তার ঠিক পাশে রক্তমাখা ছুরিটা, আর তার সাথে একটা সুইসাইড নোট। কিছুদিন পর ফরেন্সিক রিপোর্ট এলো, দেখলাম সেই একই গল্প। ছুরিতে শুধু ভিকটিমের হাতের ফিঙ্গারপ্রিন্ট। অজয়বাবুকে জিজ্ঞাসাবাদ করার পর বেশ অনেক কিছু তথ্য সামনে উঠে এলো। অজয়বাবু, আপনার বোনের ডেড বডির পাশে এই লেটারটা পাওয়া গেছে। লেটার? কিসের লেটার? সুইসাইড নোট। সুইসাইড নোট? অজয়বাবু কনফার্ম করলেন যে হাতের লেখাটা তার বোনেরই। তিনি এটাও বললেন যে এমন কোনো পরিস্থিতি ঘটেইনি যার ফলে তার বোন এত বড় পদক্ষেপ নিতে পারে। আচ্ছা দেখুন তো, একে চেনেন? হ্যাঁ চিনি। চেনেন? এটা তো আমার বোনের বন্ধুর হাজবেন্ড। অজয়বাবুর থেকে জানতে পারি তার বোন প্রীতি আর তোর সহধর্মিনী দীপ্তি স্কুলের সময় থেকে একে অপরের খুব কাছের বন্ধু। এদের কারোর সাথেই আমার সেরকম কোনো যোগাযোগ নেই। দীপ্তি আসতো আমাদের বাড়িতে বোনের সাথে গল্প করতে মাঝে মাঝে, সেই সূত্রেই তার সাথে যা যোগাযোগ, কিন্তু এনার হাজব্যান্ডের সাথে আমার সেরকম একদমই কোনো যোগাযোগ নেই। আচ্ছা, দীপ্তির হাজবেন্ডের সাথে আপনার কথা হতো না, কিন্তু দীপ্তির হাজবেন্ডের সঙ্গে কি আপনার বোনের কোনো কথা হতো? জানেন ব্যাপারে কিছু? না, ওই তৃপ্তির বিয়েতে যেটুকুনি আলাপ। আপনি এখন কি করেন? আমি জব করতাম, লকডাউনে আমার চাকরিটা চলে যায়, এখন এই জব খোঁজাটাই আমার কাজ। আপনার বোন কিছু করতো কি, মানে কোনো জব বা কিছু? পিএইচডি করছিল ফিজিক্স নিয়ে। ও, আপনার বাড়িতে আর কেউ নেই, মানে আপনার মা বাবা? মা বাবা মারা যান একটা অ্যাক্সিডেন্টে আজ থেকে 8 মাস আগে। আই এম সরি। একটা কথা বলবেন, আপনাদের তাহলে চলতো কি করে? মানে আপনাদের সাংসারিক খরচ, আপনার বোনের পড়াশোনা? বাবা বেশ কিছু সম্পত্তি রেখে গেছিল, তাই দিয়েই আমাদের চলতো। আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হওয়া স্টার্ট হলো। অরিন্দমবাবুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার সুবাদে ঠিক সময় মতো আংটিটা সরিয়ে ফেলতে তোকে খুব একটা কষ্ট করতে হয়নি, কি বলিস? এরপর কি তুই বলবি না আমি বলবো? বেশ, তাহলে আমিই বলি, ভুল হলে শুধরে দিস। এরপর একদিন প্ল্যান করে তুই চুরি করে নিলি দ্য স্কারলেট রিং। আংটিটা হাতে পাওয়ার পর তুই যেন হাতে স্বর্গ পেলি। এবারে আমার স্বপ্ন পূরণ করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ স্যার ফর দিস ইনক্রেডিবল ইনভেনশন। আপনি তো আমার লাইফটাই পাল্টে দিলেন। ছোটবেলায় আমরা একটা রচনা পড়েছিলাম, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। অরিন্দমবাবু যে কারণে আংটিটা আবিষ্কার করেছিলেন সেটা ছিল মানুষের কাছে আশীর্বাদ, কিন্তু তুই যে কারণে আংটিটা ইউজ করা শুরু করলি সেটা হয়ে দাঁড়ালো মানুষের কাছে অভিশাপ। তুই মানুষকে হিপনোটাইজ করা শুরু করলি, তাদেরকে ভালো করার জন্য নয়, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য, তাদের সব কিছু হাতিয়ে নেওয়ার জন্য। সম্পত্তিওয়ালা বাবা মায়ের মেয়েরা হয়ে দাঁড়ালো তোর টার্গেট। তুই প্রথমে তাদের সাথে বন্ধুত্ব করলি, তারপর প্রেমের নাটক। যখন তুই বুঝতে পারলি যে ওরা তোর প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করে দিয়েছে, তখন তুই তোর মোক্ষম চালটা চাললি। ওদেরকে সারপ্রাইজড গিফট দেওয়ার নাম করে ওদের বাড়ি গেলি। হ্যাঁ, ও তো চলে গেছে। ও তুমি দরজায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও।
ইউ আর লেট। ওকে আসো। আজকেই চলে এসেছিল দীপ্তি। কি চাপ বলো তো, আমি তো বুঝতেই পারছিলাম না কি বলবো। যাই হোক, আমার গিফটটা কই, দাও। তোর কাছে যা যা দামি জিনিস আছে, গয়না গাটি, টাকা পয়সা যা আছে, সব আমাকে একটা ব্যাগের মধ্যে ভরে এনে দে। শোন, আমি বেরিয়ে গেলে দরজাটা বন্ধ করবি। তারপর একটা পেন আর পেপার নিবি, সেখানে লিখবি, আমার মৃত্যুর জন্যে আমিই দায়ী, আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না, আমি এই পৃথিবী ত্যাগ করলাম। নিচে আজকে ডেট দিয়ে নিজের সাইন করবি। তারপর একটা ছুরি নিয়ে নিজের পেটের মধ্যে ঢুকিয়ে নিজেকে শেষ করে ফেলবি। এইভাবেই চালিয়ে গেছিস একটার পর একটা নৃশংস খুন। এমন ভাবে পুরো জিনিসটাকে সাজাতিস যেন একটা সুইসাইড। কেউ বুঝতেই পারতো না যে সুইসাইডের আড়ালে রয়েছে এক নৃশংস খুনি। সত্যি তোর বুদ্ধির তারিফ না করে পারি না। বুদ্ধিগুলো সায়েন্সের কাজে লাগাতে পারতিস, কাজে দিত। কি রে, চুপ কেন? মুখে কথা নেই? স্যার, কিছু বলার থাকলে তো বলবে। আমার ইনভেস্টিগেশন যে সঠিক পথে যাচ্ছে সেটা জানার জন্য আমার একটা প্রমাণ দরকার ছিল। হাজার চেষ্টা করার পরও যখন প্রমাণ জোগাড় করতে পারলাম না, তখন তোর জালেই তোকে ফাঁসানোর প্ল্যান করলাম। আমি জাল ফেললাম আর তুই সেই জালে ধরাও দিলি। মে আই কাম ইন স্যার? আসুন, ইন্সপেক্টর অদিতি রায়। আপনাকে যা যা বলেছিলাম মনে আছে আপনার? হ্যাঁ স্যার, আমি রেডি। সবসময় চোখ কান খোলা রাখবেন, বিপদ কিন্তু বলে আসে না। ইয়েস স্যার। আমাদের কাজটা খুব সাবধানে করতে হবে, কোনোভাবে যেন সন্দেহ না করে। চিন্তা করবেন না স্যার, এমনভাবে প্রেমের জালে ফেলবো। শুধু ফেললে হবে না, এমনভাবে ফেলতে হবে যেন পাটা ভেঙে গুড়িয়ে যায়, কোনোদিনও উঠে দাঁড়াতে না পারে। ইন্সপেক্টর? ইয়েস ডার্লিং, ইন্সপেক্টর অদিতি রয়। তুই আমাকে এই বাড়িতে ভাড়া থাকতে দিলি, এটা ছিল তোর প্রথম ভুল। দেখে নামবেন, সাবধান, আস্তে আস্তে। কি খবর আছে বলুন। স্যার, তন্ময় আমাকে যে বাড়িতে থাকতে দিয়েছে সেই বাড়িটা উমা সেনের। উমা সেন 8 নম্বর ভিকটিম। তার মানে উমা সেনের সঙ্গে তন্ময় ভৌমিকের যোগাযোগ ছিল। খেলা তো জমে উঠেছে। আমি খোঁজ নিয়ে জেনেছি যে উমা সেনের বাড়ির লোক ওই বাড়িটার ব্যাপারে কিছুই জানে না, আর ওরা তন্ময় বলেও কাউকে চেনে না। তার মানে বাড়িটার ব্যাপারে শুধু উমা সেন আর তন্ময় জানতো। উমা সেন তো এখন মারা গেছে, আছে শুধু তন্ময়। আচ্ছা ধরুন আপনি যদি ওই বাড়িতে এখন হঠাৎ করে সুইসাইড করেন আর পুলিশ যদি তদন্ত করা শুরু করে, তাহলে প্রথমে কার নাম উঠে আসবে? উমা সেন। আর বাড়িটা তো উমা সেনের নামেই রয়েছে। রাইট। তন্ময় ভৌমিক, তন্ময়ের নাম কোনোভাবেই উঠে আসছে না। কবে যে এই নোংরা খেলা শেষ হবে?
ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হওয়া শুরু হলো। বিশাল বড় রহস্যের মায়াজাল বিছিয়ে রেখেছিলি তুই। ধীরে ধীরে সেই জাল গুটিয়ে আনছিলাম আমি। আর আমরা অপেক্ষায় ছিলাম কবে তুই তোর মোক্ষম চালটা চালবি। আর সেই দিনটা আসতে বেশি দেরিও হলো না। ছাড়ো সেসব কথা, মনে পড়ে মাঝে মাঝে সেসব কথাগুলো। তখনই আর কি নিজেকে সামলাতে পারি না। ছাড়ো ছাড়ো, তুমি কি একটা দেখাবে বলছিলে না আমায়? দেখাবই তো, কিন্তু তোমার সাথে যে আমার দেখা হচ্ছে না। কি জিনিস দেখাবে বলো তো? ওটাই তো সারপ্রাইজ। ওকে ওকে, আই উইল বি ওয়েটিং ফর ইউর সারপ্রাইজ। এক কাজ করো, যেদিন তুমি ভাড়ার টাকাটা নিতে আসবে সেদিনই তাহলে। ওকে, গুড আইডিয়া। তাহলে ওই কথাই রইলো। এরপর আমরা আজকের দিনের জন্য একটা ফুল প্রুফড প্ল্যান বানিয়ে ফেলি, আর এখানে এসে ওয়েট করতে থাকি তোর আসার। তুই ভাবছিলি সবকিছু তোর প্ল্যান মতো এগোচ্ছে। ইন্সপেক্টর অদিতি রয়কে তুই তোর নিজের শিকার ভেবে আজকে ওর বাড়ি এসেছিলি ওকে চিরনিদ্রায় পাঠিয়ে দেওয়ার জন্য। সবকিছু তোর প্ল্যান মতোই হচ্ছিল, কিন্তু তুই ঘুণাক্ষরেও টের পাসনি যে ইন্সপেক্টর অদিতি রয় হলো ইন্সপেক্টর দেবরাজ দত্তের তুরুপের দাস, যার সাহায্যে আমি পুরো খেলাটাই ঘুরিয়ে দিয়েছিলাম। তোরা সবাই আমায় ঠকিয়েছিস, তোদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। কেন ডার্লিং? তুমিই তো বলেছিলে ধোকা দেওয়াটাই আজকাল ফ্যাশন, আর ধোকা না দেওয়াটা আউট অফ ফ্যাশন। তুমি যে পথ দেখাবে আমাকে তো সেই পথেই চলতে হবে, বলো। এতগুলো মেয়ের জীবন নষ্ট করে তো শিক্ষা হয়নি না, তার উপর আবার গলা উঁচিয়ে কথা বলছিস। নেই লজ্জা আমার। আমার প্রচুর টাকা চাই, আমি প্রচুর সম্পত্তির মালিক হতে চাই। আমি তার জন্য আমি যা খুশি আমি তাই করব। তোরা কেউ আমাকে আটকাতে পারবি না, কেউ আমাকে আটকাতে পারবি না তোরা। তোর ওপর সন্দেহ আমার প্রথম থেকে ছিল, কিন্তু আমি জানতাম তুই শুধু আংটিটা চুরি করেছিস। তুই যে এত বড় মাপের খেলোয়াড় আমার ধারণাও ছিল না। শুধু একটা জিনিসই বুঝতে পারিনি, প্রীতি আর দীপ্তি স্কুল ফ্রেন্ড। প্রীতি তোকে দীপ্তির হাজবেন্ড হিসেবে চিনত, তাও কেন তোকে সন্দেহ করেনি বলতো? কারণ প্রীতি আমাকে তৃপ্তির খবর দেয়। আমাদের প্রচুর টাকা চাই, প্রচুর, তাহলেই আমরা আমাদের সব স্বপ্ন সফল করতে পারবো। কিন্তু এত টাকা একসাথে পাওয়াটা তো। আমার বাবার যা সম্পত্তি আছে তাতে বেশি দিন চলবে না, আর যদি কিছু খেটে উপার্জন করতে হয় তাহলে প্রচুর সময় লেগে যাবে। অত সময় আমাদের হাতে নেই। একটা কাজ করা যেতে পারে, না খেটে টাকা রোজগার। সেটা কি করে পসিবল? পসিবল। আমার কাছে একটা প্ল্যান আছে। তোমাকে বড়লোক কোনো একটা বাবার মেয়েকে তোমার প্রেমের জালে ফাঁসাতে হবে, তারপর তার থেকে সব টাকা হাতিয়ে নিতে হবে। তুমি কি বলছো এসব? হ্যাঁ তন্ময়, আমাদের ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। ভালো থাকার জন্য মানুষ কি না করে। তাই বলে এরকম? আমার এক স্কুল ফ্রেন্ড আছে, তার বাবার প্রচুর সম্পত্তি। আমি খুব উৎফুল্ল হয়ে উঠি, মনে মনে ভাবতে থাকি এক শিকার আরেক শিকারের খোঁজ দিচ্ছে। কিন্তু প্রীতি যখন আমাকে তৃপ্তির ছবি দেখালো, অদ্ভুতভাবে আমার তৃপ্তিকে ভালো লেগে যায়। আস্তে আস্তে আমি তৃপ্তিকে ভালোবেসে ফেলি। কিন্তু প্রীতি ভাবতে থাকলো যে আমি তৃপ্তির সাথে ভালোবাসার নাটক করছি, কিন্তু সেটা সত্যি নয়। তারপর প্রীতির সময় হয়ে আসে। অরিন্দম বাবু, আপনার এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো বাঁধিয়ে রাখার মতো ক্যারেক্টার। আমার নিজের ওপর নিজে রাগ হচ্ছে যে তোর মতন একজন লোককে আমি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে রেখেছিলাম। ঠিক বলেছিস, আমার মতো লোক অ্যাসিস্ট্যান্ট হয় না। আই হ্যাভ কাম হিয়ার টু রুল। স্যার এমনভাবে কথা বলছে যেন রাজ্য জয় করে ফিরলো। অনেক হয়েছে, এবার জিনিসটা বার কর। কিসের জিনিস? লজ্জা করে না আমার বলছিস কিসের জিনিস? কি জিনিস না? সেই জিনিসটা যেটা না থাকলে তোর কোনো প্ল্যানই সাকসেস হতো না। চুল ছাড়। জিনিসটা বের করবি কিনা বল। করছি করছি। চালাকি না, একদম চালাকি না। তোদের কাউকে আমি ছাড়বো না, প্রত্যেকটাকে দেখে নেব, কাউকে আমি ছাড়বো না। হ্যাঁ, ছাড়া ছাড়ি ধরা ধরি এসব জেলে গিয়ে করবি। ইন্সপেক্টর অদিতি রায়, একে নিয়ে গিয়ে ভ্যানে তুলুন। ইয়েস স্যার।
চল, এরপর যা প্ল্যান বানানোর জেলে বসে বানাবি, অনেক হয়েছে। এই যে অরিন্দম বাবু, অনেকক্ষণ ধরে আংটিটাকে দেখছেন, সাবধান আবার আপনি নিজেই না হিপনোটাইজ হয়ে যান। না, সেই চান্স নেই, কারণ যতক্ষণ না আমি এটা আমার কোনো আঙুলে পড়বো ততক্ষণ এটা অ্যাক্টিভ হবে না। বুঝলাম। কি ভাবছেন অরিন্দম বাবু? ভাবছি মানুষের কল্যাণের জন্য বানানো এই রিং কতগুলো মানুষের জীবন নিয়ে নিল। মনেই হয়নি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এরকম মানসিকতার মানুষ বেরোবে। সামনে থেকে দেখে মনেই হয়নি এই কাজ করতে পারে। সামনে এক আর পেছনে আর এক। ধবধবে সাদা ভিক্টোরিয়া মেমোরিয়াল যদি কিছুদিনের জন্য নিজের ভোল পাল্টে কুচকুচে কালো হতে পারে, তাহলে মানুষ তো কোন ছাড়। মানুষ তো নিজের দরকারে, নিজের স্বার্থে 2 সেকেন্ড অন্তর অন্তর নিজের ভোল পাল্টায়। আজ যে বিশ্বাসী, কাল সেই বিশ্বাসঘাতক। নিজের ওপর রাগ হচ্ছে। মনে হচ্ছে এই আংটিটা না বানালে হয়তো এত কিছু হতোই না। একটা কথা বলবো অরিন্দম বাবু? বলুন। আপনি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কাজ করছিলেন। আপনি খারাপ জিনিসটাকে চিরকালের জন্য মুছে দিতে চেয়েছিলেন, কিন্তু খারাপ ভালো এই দুই নিয়েই আমাদের পৃথিবী। সবকিছুরই ভালো আর খারাপ এই দুই দিক আছে, এই আংটিটাও তার ব্যতিক্রম নয়। মিয়াই? আপনার এই আবিষ্কার নিঃসন্দেহে যুগান্তকারী, কিন্তু এটার যেমন ভালো দিক আছে তেমনি এটার খারাপ দিক থাকতেই হবে, এটাই পৃথিবীর নিয়ম। শান্ত হন, বাড়ি যান, অনেক ধকল গেছে, এবার একটু রেস্টের সময় এসেছে। আমার আংটিটা? সরি অরিন্দম বাবু, আমি চাইলেও আংটিটা এখন আপনাকে দিতে পারবো না, কারণ 1 বছর ধরে যা যা ঘটেছে তার জন্যই আংটিটাই দায়ী। আপনি চাইলেও অস্বীকার করতে পারবেন না, তাই আপাতত এই আংটি পুলিশের কাছেই থাকবে। তাছাড়াও এর আরো একটা কাজ বাকি আছে। কে? খোল আমাকে! কে আছে? কে? খোল 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 খোল। কিরে, ঘুম ভাঙলো? কোথায় এনেছিস তুই আমাকে এটা? হ্যাঁ, কেন এনেছিস আমাকে এখানে? আসলে তোর সঙ্গে কিছু প্রাইভেট কথা ছিল, তুই তো জানিস প্রাইভেট কথা সবার সামনে বলা যায় না, তাই তোকে এখানে নিয়ে এলাম। কিসের প্রাইভেট কথা? বলছি বলছি, তার আগে এটা বলতো, পারমিতা মিত্র বলে কাউকে চিনিস? কে পারমিতা? মনে নেই না? স্বাভাবিক স্বাভাবিক, এত মেয়ে তোর জীবনে কি করে মনে থাকবে? সবাইকে কি আর মনে রাখা যায়? দেন একটা গল্প বলি শোন। একজন ইন্সপেক্টর ছিলেন, তার নাম না না নাম থাক। সেই ইন্সপেক্টরটার লাইফ খুব ভালোভাবে যাচ্ছিল। সে একটা মেয়েকে ভালোবাসত, তাকে বিয়ে করার কথা ছিল। আজ থেকে 1 বছর আগে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়েটা হয়নি। এসব আমাকে শোনাচ্ছিস কেন? হ্যাঁ, বিয়ে হয়নি তো আমি কি করব? কারণ বিয়েটা তোর জন্য হয়নি, শুয়োরের বাচ্চা। পড়লো কিছু মনে? আজ থেকে 1 বছর আগে
সবার প্রথম যে মেয়েটাকে খুন করেছিলি। ও সরি সরি সরি, মাই মিস্টেক। যে মেয়েটা ফার্স্ট সুইসাইড করেছিল সেই মেয়েটার নাম পারমিতা মিত্র। তারই বিয়ে হওয়ার কথা ছিল সেই ইন্সপেক্টরটার সাথে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। তাতে তোর কি? কারণ আমি সেই ইন্সপেক্টর দেবরাজ দত্ত। কি দোষ করেছিলাম আমি, যার জন্য আমাকে এত বড় শাস্তি দিলি? খুব ভালোবাসতাম ওকে, খুব ভালোবাসতাম। Will you marry me? ইয়েস, আই উইল ম্যারি ইউ। সবই তো বুঝলাম, কিন্তু বাবাকে যখন তোমার কথা বলবো, বাবা যখন জিজ্ঞেস করবে ছেলে কি করে, তখন আমি কি বলবো? তোমার বাবাকে বলো, যখন তোমার বাবার কাছে প্রপোজাল নিয়ে যাব তখন সব বলবো। তুমি আমাকে বলছো না কেন বলো তো? কারণ আমি তোমাদের সবাইকে একসঙ্গে সারপ্রাইজ দিতে চাই। আমি যে কাজটা করি সেটা আমার জন্য ড্রিম জব, তাই আমি তোমাদের সবাইকে সারপ্রাইজ দিতে চাই। বুঝলাম। চিন্তা করো না, আমি তোমাকে ঠকাচ্ছি না। যারা ঠকায় তাদের আমি সহ্য করতে পারি না। বিশ্বাসঘাতকদের আমি দু চোখে দেখতে পারি না। সত্যি, বিশ্বাসঘাতকতার চেয়ে খারাপ কিছু হতে পারে না। একবারও বিবেকে বাঁধল না তোর? ও ইন্সপেক্টর, শুধু তুই ওকে ভালোবাসতিস, ও তোকে একটুকু ভালোবাসতো না। আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। হ্যাঁ, আমার সাথে পালিয়ে যাওয়ার প্ল্যানও করে ফেলেছিল। কিন্তু বেচারি এটা জানতো না শুধুমাত্র আমার শিকার। তন্ময়, আমাদের কিন্তু যা করার তাড়াতাড়ি করতে হবে। দেবরাজ আজকে আমাকে প্রপোজ করেছে বিয়ে করার জন্য। ও খুব শীঘ্রই আমার বাবার কাছে গিয়ে বাবার সাথে কথা বলবে। বুঝলাম। আমাদের কাছে কিন্তু বেশি সময় একদম নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। কিন্তু কাল তো তোমার বাড়ি যাচ্ছি গিফটটা দিতে, তখন বসে প্ল্যানটা করে নেব। ওকে ওকে, রাখছি। কিন্তু সেই দিনই আমি ওকে একদম শান্ত করে দিই। তোর ছবি ও একবার আমায় দেখিয়েছিল, কিন্তু বলেনি যে তুই পুলিশ অফিসার। যদি একবার বলতো না রে। আসলে একটা কথা কি জানিস, বিশ্বাসঘাতকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তার মানেটা খুব সিম্পল। আমার ফিয়ান্সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, সে আজ বেঁচে নেই। প্রীতি দীপ্তির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, সে আজ বেঁচে নেই। কিন্তু এরা তো সব চুনোপুটি। আসল বিশ্বাসঘাতক তো এখনো বেঁচে আছে, তাকে কি করে বাঁচতে দি বল? কি বলতে চাইছিস তুই? দেখ, তোকে এখান থেকে জেলে নিয়ে যাব, সেখান থেকে কোর্ট, কত খাটনির কাজ বলতো। তার থেকে যদি এখানেই কেউ খোঁজ নিতেও আসবে না। তুই এটা করতে পারিস না। না, আমাকে মারার অধিকার তো নেই। না 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 না, তুই এটা করতে পারিস না। ঠিক বলেছিস, আমার কোনো অধিকার নেই। আমি তো তোর কেউ হই না। অধিকার তো শুধু আপনজনদের হয়। মানে? তৃপ্তি, একবার এদিকে আসো তো। এই তৃপ্তি মানে কি? তোর আপনজন। দেখ, তোরই তৃপ্তি, কিন্তু একটু অন্যরকম। এই এই শোনা বাচ্চা, তুই কি করেছিস ওর সাথে? হ্যাঁ, ওর নামে হাঁটছে কেন? নিজেকে প্রশ্ন কর। তুই তুই কি হিপনোটাইজ করেছিস?
ওকে এই অবস্থায় কেন রেখেছিস তুই? কেন? একটা গেম খেলবো। ওর তো কোনো দোষ নেই। প্রীতির দাদার কথা মনে আছে? ও কি দোষ করেছিল? কেন ওর থেকে ওর আদরের মনকে ছিনিয়ে নিলি? ও তো কোনো দোষ করেনি। এরকম আরো কত মেয়ের সর্বনাশ করেছিস তুই। তারা কারোর না কারোর সন্তান, কারোর বোন, কারোর দিদি। তাদের কথা একবারও ভেবেছিলি? তারা তো কোনো দোষ করেনি। তাদের এত বড় ক্ষতি কেন করেছিলি তুই? মনে পড়ছে সেই সব কথা? তৃপ্তিকে ছেড়ে দে, কিন্তু ওর কিচ্ছু করবি না। আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছেড়ে দে তুই। কে বললো আমি ওর কিছু করব? একদম ভুল, একদম ভুল। আমি ওর কিচ্ছু করব না। আমি ওকে দিয়ে তোর কিছু করব। কি বলতে চাইছিস তুই? কে আপনি? তৃপ্তি ভৌমিক আছে? হ্যাঁ আমি। আমি ইন্সপেক্টর দেবরাজ দত্ত, ক্রাইম ব্রাঞ্চ। এখনো আমাকে হ্যারাসমেন্ট করা শেষ হয়নি আপনাদের? আমি আপনাকে হ্যারাসমেন্ট করতে আসিনি। আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই, যেটা আমাদের ইনভেস্টিগেশনে খুব সাহায্য করবে। সো প্লিজ কোঅপারেট উইথ আস। কি এটা? দৃপ্তি, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। আমার কথা মন দিয়ে শোনো। তোমার হাজবেন্ড তন্ময় ভৌমিক এই দেশের জন্য, এই পৃথিবীর জন্য একটা জঞ্জাল। তাকে তোমায় খুন করতে হবে। পারবে তো? হ্যাঁ পারবো। আপনজনদের হারানোর যন্ত্রণা তো কখনো বুঝলি না, কিন্তু আপনজনদের হাতে যদি মরতে হয় তাহলে কিরকম লাগে বলতো? এই এই ইন্সপেক্টর, শালা শুয়োরের বাচ্চা, হ্যাঁ? হাত পা বেঁধে বন্দুক দিয়ে তুই মাস্তানি বানিয়ে দেখাচ্ছিস, হ্যাঁ? সাহস থাকে তুই হাত পাটা খুলে দে না, দে খুলে। নিজেকে খুব অসহায় লাগছে না? কিন্তু তাও তো তোর মাথা কাজ করছে। কিন্তু সেই অসহায় মেয়েগুলো, মনে পড়ে তাদের কথা? কিভাবে নৃশংসভাবে তাদের অজান্তে তাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে বাধ্য করেছিলি? মনে পড়ে সেই কথাগুলো? প্লিজ প্লিজ ছেড়ে দে তৃপ্তিকে। ও যদি কোনোদিন জানতে পারে যে ও আমাকে খুন করেছে, ও নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবে না। প্লিজ ওকে তুই ছেড়ে দে। তৃপ্তি আমি তন্ময়, তৃপ্তি আমি তন্ময়। চেঁচা চেঁচা, যত পারিস চেঁচা। দৃপ্তি এখন আমার কথা ছাড়া আর কারোর কথা শুনবে না। মনে নেই সেই মেয়েগুলোর কথা? তখন তারা শুধু তোর কথা শুনতে পেত, আর কারোর কথা শুনতে পাইনি। এমনকি নিজেদের কথাও শুনতে পাইনি, নিজেদের মনের কথাও শুনতে পাইনি। এখন দৃপ্তি শুধু আমার কথা শুনতে পাবে, তোর কথাও শুনতে পাবে না। চেঁচা চেঁচা, যত পারিস চেঁচা। সব তোর জন্য, সব তোর জন্য। তুই ইনভেস্টিগেশন শুরু না করলে আমি জীবনে ধরা পড়তাম না। খুব সুখে শান্তিতে ছিলাম আমি। একদম তার খেলাবি না হারামজাদা। দৃপ্তি, টেক দিস গান। দৃপ্তি না না না, আমি তন্ময়। দৃপ্তি না, দৃপ্তি না না, দৃপ্তি না। তন্ময়, ও তোর কথা শুনতে পাবে না তন্ময়। গুড বাই তন্ময়। দৃপ্তি, শুট হিম। দৃপ্তি না না, দৃপ্তি না আমি তন্ময়। দৃপ্তি আমি তন্ময়। শুট হিম। না আমি তন্ময়। দৃপ্তি আমি তন্ময়। শুট হিম। দৃপ্তি, দৃপ্তি না, দৃপ্তি না আমি তন্ময়। দৃপ্তি না।
পারমিতার ব্যাপারে আর কিছু জানতে পারলি? কি জানবো আর? ও সুইসাইড করেছে, দ্যাটস ইট। ওর হাতে লেখা সুইসাইড নোট পাওয়া গেছে, আর কি চাই? ও সুইসাইড করার মেয়ে নয়, আমি তো ওকে চিনতাম। মা, আমি বুঝতে পারছি না তুমি ওর ব্যাপারে এত কেন ভাবছো। যে মেয়ে নিজে সুইসাইড নোট লিখে গেছে, যে পাপ করেছে তার কোনো ক্ষমা হয় না, তার জন্য তো ভেবে যাচ্ছে। কেন ভাবছো তুমি ওর জন্য এত? তোমার দরজা কেন উতলে পড়ছে ওর জন্য? অনেক সময় অনেক সিচুয়েশন মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে রে। কি এমন সিচুয়েশন? ঠিক আছে, মেনে নিলাম তোমার কথা, কিন্তু আমার সঙ্গে কদিন পরে বিয়ে হওয়ার কথা ছিল। ও তোমাকে বলতে পারতো লাইফে কি প্রবলেম চলছে। হয়তো ভেবেছে তুই যদি ওকে ভুল বুঝিস, মেয়েদের তো সবেতেই দোষ। রাগ মানুষকে অন্ধ করে দেয়। তুই এত রেগে আছিস যে তোর মাথায় আর কিছু ঢুকছে না। মাথা ঠান্ডা করে আমার কথাগুলো একবার ভেবে দেখিস। সুইসাইড করার মেয়ে কিন্তু নয়। একটা ব্যাপারে যে কনফার্ম হলাম, তুমি আমাকে কোনোদিনও ভালোই বাসনি। যাকগে, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে ভালোবেসে যাবো চিরকাল। তোমাকে কথা দিয়েছিলাম, তোমাকে যারা কষ্ট দেবে তাদেরকে আমি শাস্তি দেবো। আজকে আমি সেই কথা রেখেছি। হ্যালো স্যার, আমি দেবরাজ দত্ত, ক্রাইম ব্রাঞ্চ। স্যার, তন্ময় ভৌমিককে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় হাতের বাঁধন খুলে আমাদের উপর ফায়ার করে স্যার। স্যার, আমরা আমাদের সুরক্ষার্থে ফায়ার করি। এনকাউন্টারে তন্ময় ভৌমিক মারা গেছে স্যার। আমাদের কিছু হয়নি স্যার, শুধু আমার হাত ছুঁয়ে একটা গুলি বেরিয়ে গেছে। ওকে স্যার, জয় হিন্দ।